আমরা তো রায় শুনতে চাই, রোহিতের শাস্তি হওয়া দরকার। শাস্তি হওয়া দরকার, শাস্তি চাই, আমরা রোহিতের শাস্তি চাই, আমরা রায় শুনতে চাই, রায় শুনতে চাই, রায়। অর্ডার, অর্ডার, অর্ডার। অভিযুক্তের স্বীকারোক্তি এবং সকল সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করছে এবং দুজন ব্যক্তির খুনের শাস্তিস্বরূপ ভারতীয় দণ্ডবিধির 352 নম্বর ধারায় আসামি শ্রীযুক্ত রোহিত রায়চৌধুরীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। রোহিত বাবু, রোহিত বাবু, কেউ আপনার সঙ্গে দেখা করতে এসছে। কি তুলি, তুমি এখানে কেন? আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি রোহিত। তুমি চাইলেই কি আমাকে ফেরাতে পারবে তুলি? আর তাছাড়া আমি তো ফিরতে চাই না। কেন রোহিত, কেন? কি লাভ তুলি? তোমাদের এই সভ্য পৃথিবীতে আমার মতো মানুষের পিছনে থেকে কি লাভ বলতে পারো? এই লাভ লোকসান হিসেব করে তুমি কি করবে রোহিত? প্লিজ অবুঝ হয়ে না, কথা শোনো। দেখো দাদা এসছে তোমার সাথে কথা বলতে। রোহিত, কথা শোনো, তোমার সারাটা জীবন এখনো পড়ে রয়েছে। আমি জানি। তাছাড়া তোমার সঙ্গে তুলির জীবনটাও জড়িয়ে আছে। সব জেনে শুনেও তুমি এখনো চুপ করে কেন রোহিত? তাহলে আপনি কি করতে বলেন? তুমি এই মার্সি পিটিশনে একটা সই করো রোহিত। কি হলো রোহিত, চুপ করে কেন? আমি আজ পর্যন্ত কারো কাছে হাত পেতে ভিক্ষা নিই, আর আমি তো কোনো অন্যায় করিনি, তাই আজও আমি সেটা নেব না।
কি হয়েছে রোহিত? কি হয়েছে? না ও কিছু না, অনেক দেরি হয়ে গেল মা, তাড়াতাড়ি করো, অফিস যেতে লেট হয়ে যাবে। তুমি যাও, গিয়ে রেডি হও, আমি খাবার দিচ্ছি। আচ্ছা। ও তো এখনো পৌঁছয়নি, পৌঁছলেই আমি খবর দিচ্ছি। কি রে, আজকে তো রাস্তায় তো দেরি হলো। এর মধ্যে কতবার ফোন এসেছে তুই জানিস? কার? কেন তুলির? অফিসে করলো কেন? আমার মোবাইল থাকতে দেখো কাণ্ড, অন করতেই ভুলে গেছি। শালা পৃথিবীতে তোরাই বোধহয় একমাত্র প্রেম করছিস রে। তোদের কি এত কথা থাকে রে? বলবো, আগে তুমি বলো, কোনো মেসেজ দিয়েছে, কিছু বলেছে কি? না আমি তো বলবো না। কেন? ওটি হচ্ছে না বাপ, ফেলো করি মাখো তেল, কাজ হয়ে গেলে সব সালাই ডুমুরের ফুল হয়ে যায়। ভবা, এই ভবা, একখান কথা কই মুখার্জিদা, মোর নাম হইলে গিয়ে ভবানী, হইতারে বেগ কইরা ভবা কারণে আপনার কোনো অধিকার নাই। বাবা সরি, ভেরি সরি। শ্রীমান, শ্রীযুক্ত, শ্রীলোক, ভবানী। দ্যাটস ফাইন। হ কয়েন ডাকছিলেন কেন? আমাদের যে বাবা একটু চাপানির দরকার ছিল। কয়েন আমি যাচ্ছি। 2 কাপ স্পেশাল চা। আচ্ছা স্যার, আপনার চিঠি। রাখ তোর চিঠি, আগে শোন। কি? তুলি কি বললো জানিস? কি? শিগগিরই তোরা নাকি বিয়ে করছিস। ও এই কথা? এই কথাটা কথা হলো না? তুমি তো জানো মুখার্জিদা, তুলি কিরম ছেলে মানুষ। তার মানে তোরা বিয়ে করছিস না? না না, তা নয়। তবে? এখনই করছি। তবে তুলি যে বললো। ছাড়ো তোর কথা। জানো মুখার্জিদা, আজকে তুলিকে নিয়ে না মায়ের কাছে যাবো, মা ওকে একবার দেখতে চেয়েছে। তবে আর কি, এটাই তো। আরে না না। আচ্ছা আমি আসি। আচ্ছা। হ্যালো। রোহিত, চুপ করে আছো কেন? ভাবছি কি? আমার মায়ের কথা। যেন তুলি, আমার বাবা তো খুব ছোটবেলায় মারা গেছেন, মাই আমাকে এত বড় করেছেন। তুমি মাকে খুব ভালোবাসো না রোহিত? আমার মা আমাকে খুব ভালোবাসেন। মা কি বলেন জানো? মা বলেন যে ছড়া পাতা জীবন থেকে পালাবে না, জীবনকে কখনো পিঠ দেখাবে না। জীবন হচ্ছে একটা আগুনের রিঙের মতো, তার মধ্যে দিয়ে অনায়াসে চলে যেতে হবে। তোমার মা খুব সুন্দর কথা বলেন তো। হ্যাঁ, আমার মাই তো আমাকে জীবনটা দেখিয়েছেন, কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা শিখিয়েছেন। যেন তুলি, ছেলেবেলা আমার যখন ঘুম আসতো না, তখন মা আমাকে গান গেয়ে ঘুম পাড়াতেন। কি গান? জীবনের গান, ঝরা পাতার গান। চল।
মা দেখো কে এসেছে। তোমার নামই বুঝি তুলি? ভারী মিষ্টি নাম তো তোমার। ওর কাছে আমি তোমার সব কথা শুনেছি মা। তবে কি জানো মা, সময়কে তো আর ধরে রাখা যায় না। যা হবার তা হবেই, আর যা হবার নয় তা কোনো দিনও হবে না। আমরা সব অসহায় পুতুল মাত্র। তোমার জন্য প্রার্থনা করা ছাড়া আমি আর কি বা করতে পারি বলো? এভাবে বলছেন কেন মা? আমাদের তো বেশি কিছু চাওয়ার নেই, শুধু নিজেদের মতো করে বেঁচে থাকা, ব্যাস এইটুকুই। আমরা কি ভুল করছি মা? না মা, আমি তা বলিনি। তবে এ হলো সেই যুগ, যে যুগে সত্য থেকে মিথ্যেকে আলাদা করা যাবে না। তোমরা আমাকে ভুল ভেবো না। আমি সত্যিই চাই তোমরা সুখী হও। ভালো থেকো, সুখে থেকো। মা আমি ওকে একটু এগিয়ে দিয়ে আসি। যা। এসো চল। লিখেছেন তো? এবার লিখুন, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ড কোঅপারেশন। স্টপ। রিগার্ডস, রোহিত রয় চৌধুরী। এটা আপনি একটু ফেয়ার করে আনবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ 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 ওকে, ঠিক আছে স্যার চা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। স্যার একটা কথা কমু স্যার। ওকে, এক মিনিট। হ্যাঁ ওকে, ঠিক আছে। কি হয়েছে? স্যার একটা কথা কমু। হ্যাঁ ও যেটা পড়েছিলেন। ইস, একদম ভুলে গেছি। ঠিক আছে, আমি পড়ে নিচ্ছি। থ্যাংক ইউ। তুমি আমাকে চেনো না রোহিত। জীবনের 23টা বসন্ত পেরিয়ে আসার পর আমার সঙ্গে পরিচিত হতে যাচ্ছ তুমি। রোহিত, তুমি আমার আত্মজ, আমার সন্তান। আমি তোমার বাবা। এতদিনের এই গোপনীয়তার কারণ আমি বা তোমার মাই শুধুমাত্র জানেন। তুমি যদি সব কিছু জানতে চাও, আমার কাছে এসো, আমি বলবো। ইতি, তোমার বাবা শুভঙ্কর মিত্র, 11 A বোকারো রোড, আসানসোল। রোহিত, স্পষ্ট কথাটা স্পষ্ট করেই বলতে চাই। তুমি তোমার যে পিতৃ পরিচয় এতদিন পেয়ে এসেছ তা মিথ্যে। আমি তোমার বাবা। এ কথার সত্যতা সম্পর্কে সামান্যতম সন্দিহান হলে তোমার মাকেই প্রশ্ন করো। আমি তোমার জন্য অপেক্ষা করে আছি। ইতি তোমার বাবা, আরজুদীপ রায়, ডালটনগঞ্জ, আসাম।
না, এভাবে বেঁচে থাকার চেয়ে বোধহয় কি? হ্যাঁ, বোধহয় কি? বোধহয় মরে যাওয়াই ভালো। সে সাহসও তো তোমার নেই। বিজন, তুমি একটা অপদার্থ মেরুদণ্ডহীন জীব। ব্যাস ব্যাস সোমা, ব্যাস। ওই নামটা তুমি মুখে নাও না প্লিজ। আচ্ছা, যদি এখনো তোমার শরীরে মানুষের রক্ত থাকে তাহলে দয়া করে আমাকে মুক্তি দাও বিজন। আমাকে নিয়ে কোনোদিন তোমাকে আর বিরক্ত হতে হবে না। যদি মরো তাহলে একটা কাগজে লিখে রেখে যাও, তোমার মৃত্যুর জন্য তোমার ছেলে বা বউ দায়ী নয়, প্লিজ। ঠিক আছে, তাই লিখে রেখে রোহিত, তুমি আমার আত্মজ, আমার সন্তান। আমি তোমার বাবা। ইতি তোমার বাবা শুভঙ্কর মিত্র। তুমি তোমার যে পিতৃ পরিচয় এতদিন পেয়ে এসেছো তা মিথ্যে। আমি তোমার বাবা, আমি তোমার জন্য অপেক্ষা করে আছি। ইতি তোমার বাবা আর যদি প্রায়। শুভঙ্কর মিত্র আর যদি প্রায়। শুভঙ্কর মিত্র আর যদি প্রায়। শুভঙ্কর মিত্র আর যদি মা, আবেগ, দুঃখ, যন্ত্রণা এগুলো সব সহ্য করতে হয়, সেটাই মানুষের লক্ষণ। বীরের মতো কাজ। কিন্তু বাপ, এসব কি? আর যদি প্রায়, শুভঙ্কর মিত্র, এরা কারা? শোনো ঝরা পাতা, আমি দেখতে চাই তুমি কত বড় হয়েছো। দেখো, গাছ যখন বেড়ে ওঠে তখন তার নিচে সার দেয়া হয় তার বড় হবার জন্য, কিন্তু একবার যখন সে বড় হয়ে যায়, তার শিকড়গুলো মাটির গভীরে চলে যায়, তখন আর কোনো ভাবনা নেই। আমার বিশ্বাস তোমাকে মানুষ করার ক্ষেত্রে আমি কোনো ত্রুটি রাখিনি। তোমার সামনে এখন দুটো পথ খোলা। এক, সবকিছুকে যেমন অবহেলা করে চলছিল, জীবনটাকে ঠিক সেই একই খাতে বইয়ে দেওয়া। আর দুই, সত্যকে খুঁজে বার করা। তুমি কি করবে সেটা তুমিই ঠিক করবে, আমি তোমাকে বলে দেব না। শুধু মনে রেখো, অহিংসা, ক্ষমা এগুলো অনেক উঁচু মানের, এগুলো সকলের জন্য নয়। পশুরা তা বুঝবে না। পশুদেরকে সব সময় নিজের শক্তিতে পায়ের তলায় দাবিয়ে রাখতে হয়। যদি তুমি তাদের ক্ষমা করো তাহলে সেটা হবে তোমার দুর্বলতা। কিন্তু তোমার মনে আছে, তোমাকে আমি বলেছিলাম অপমান মনের মধ্যে জমিয়ে রাখবে, সাজিয়ে রাখবে। ইঁটের ওপর ইঁট যেরকম রাখা হয় ঠিক সেই রকম। সুযোগ বুঝে প্রতিশোধটা নেবে। নখের বদলে নখ যেরকম, দাঁতের বদলে দাঁত, ঠিক সেই রকম।
রোহিত, আমাকে কিছু না জানিয়ে এভাবে হঠাৎই কলকাতা ছেড়ে যাওয়ার মানে কি? এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না তুলি। মানে? আমি জানি না তুলি আমার ভবিষ্যৎ কি। একটা অজানা অচেনা রাস্তার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে ফেরার কোনো উপায় নেই। এসব কি বলছো? পরিষ্কার করে বলো, তুমি এখন কোথায় আছো? অ্যাসাম। হ্যালো রোহিত, হ্যালো 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 রোহিত, হ্যালো। আর্যদীপ রায়, 237 এ, ডালটনগঞ্জ, অ্যাসাম। দেখো, আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তুমি আমাকে বিরক্ত করো না। আমি তোমাকে চিনি না, আর তুমি যাদের নাম বলছো তাদের কাউকে আমি চিনিও না। সো প্লিজ লিভ মি অ্যালোন। তাহলে এই চিঠিটা এটা আমার হাতে লেখাই নয়। তাহলে এটা কার লেখা? আমি জানি না। আর তাছাড়া এইসব প্রশ্নের উত্তর আমি তোমাকে দেবই বা কেন? তুমি কে? আমি এক অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে। সুদূর কলকাতা থেকে একটা ঠিকানা সম্বল করে আমি এখানে এসেছি। আর প্রশ্নটা যখন জীবন মরণের, তখন উত্তর তো আপনাকে দিতেই হবে। উত্তর দিতে আমি বাধ্য নই। হ্যাঁ, আপনি বাধ্য। ইয়েস, আপনি বাধ্য। এটা কি? ডায়েরি। ডায়েরি পড়ে দেখুন। দেখুন দেখুন। সেই ক্যান্টিনে কিরকম বল, কি ঘটনা ঘটলো? বাহ, আর যে শোন, হ্যাঁ, সেদিন ইউনিয়ন অফিসে যে ঝামেলাটা হলো মনে আছে? ও বাবা, সেটা আর বলিস না। আজো, তোকে এখানে আলাদা করে ডাকলাম কেন বলতো? ধর, বল। বুঝতে পেরেছো গুরু? তুমি কেন ডাকছো? আমার চোখটাও যে ওদিকে। গুরু, সোমাকে আজ হেভি লাগছে না? আমার মাথায় কিন্তু একটা প্ল্যান খেলছে। আচ্ছা গুরু, আমার মাথায় যে প্ল্যানটা খেলছে তোমার মাথায় কি সেটাই খেলছে? হ্যাঁ, আরে কিন্তু মালটাই আছে, করি বলতো? বিজন থাক না। ও থাকবে আমাদের সঙ্গে? হ্যাঁ থাকবে। যাবো, চ। আরে চ চ, দম দিয়ে নি একটু। আমারটা না নিবেই আছে। কি মাইরে দা আজকালকার এগুলো।
বলছিলাম কি বিজন, এতদিন ধরে আমরা ঠিক করেছি, কিছুতেই যদি টাইম পেয়ে উঠি। দেখ টাইমই হয়ে ফ্যান্টাস্টিক ওয়েদার বলতো আছো? একদম একগর। ভালো লাগছে শোভা? আরে এতদিন এরকম একটা সুন্দর জায়গা কেন নিয়ে আসিস? সে তুই আসতে চাইছিস না তাই। চল শুভ, আজ চল আমরা আরে যাবো তো, বাড়ি তো তাড়াহুড়ো করে সব কিছু একদম এলো বলে শোন না। না তাড়াহুড়ো না, বলছিলাম কি যে কাল তো কলেজে দেখা হবে, চল। আরে আমরা তোকে পৌঁছে দেবো। আমরা পৌঁছে দেবো। কালকে দেখা হবে। অসহায়, অসহায়তার ভান করে, ইয়েস, অসহায়তার ভান করে ওই মহিলা বিজনকে বিয়ে করতে বাধ্য করেছিলেন। তারপর দিনের পর দিন মেন্টাল টর্চারে একটু একটু করে মরতে মরতে বিজন সুইসাইড করতে বাধ্য হয়। নিজের স্বামীর খুনি আসলে ওই মহিলা, তোমার মা। অথচ একটু আগে আপনি তাকে চিনতে অস্বীকার করছিলেন। আমি ঠিক বুঝতে পারিনি আসলে বিজনের ডায়েরিটা দেখেই আমি। কিন্তু আপনি যে সত্যি কথা বলছেন তার প্রমাণ কি? না, তার কোনো প্রমাণ নেই। তোমার ইচ্ছা হলে বিশ্বাস করো, ইচ্ছা না হলে করো না। কিন্তু তুমি তোমার বাবার ডায়েরির শেষ পাতার শেষ লাইনটা পড়ে দেখেছো কি? কি? আমার আর কোনো উপায় নেই, এভাবে বেঁচে থাকার চেয়ে এভাবে দিনের পর দিন বারে বারে মরার চেয়ে বোধহয় এভাবে বেঁচে থাকছে বোধহয় মরে যাওয়াই ভালো। আপনার ছেলে রোহিত বড্ড বাড়াবাড়ি করছে, ওকে একটু সাবধানে থাকতে বলবেন। সাবধানে থাকতে বলবেন। কিন্তু এই চিঠির মানে কি? আমি জানি না। জানেন, আপনি খুব ভালো করেই জানেন। বলুন। দেখো, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। এবার আমি পুলিশের খবর দিতে বাধ্য হব। না, আপনি পারবেন না। আপনার অপরাধ বোধ আপনাকে সেটা পারতে দেবে না। স্বীকার করুন আপনার অপরাধ। যার কথা বারবার বাবার ডায়েরিতে এসেছে, কিন্তু সে সেটা লেখেননি। সে কথা আমি কিভাবে বলবো? আপনারা তিনজন এই ঘটনার সাক্ষী। আমার বাবা বিজন রায়চৌধুরী, শুভঙ্কর মিত্র, আর আপনি
এসো বলো। আপনি কি বিরক্ত হলেন? না না, বিরক্ত হব কেন? আসলে রোহিত হয়তো হঠাৎই কোনো কাজে চলে গেল, কিন্তু কোথায় গেল, কেন গেল কিছুই পরিষ্কার করে বলল না। আপনি কি কিছু জানেন মা? আমি শুনেছি যে কি একটা দরকারি কাজে ও কিছুদিনের জন্য বাইরে গেছে। এর চেয়ে বেশি কিছু জানার প্রয়োজন বোধ করিনি। আসলে কি জানো মা, প্রত্যেকেরই একটা নিজস্ব জগৎ থাকে, তাই না? কিন্তু আপনি এতটা নিশ্চিন্ত কি করে আছেন মা? কারণ আমি ওকে চিনি, আশা করি তুমিও। হ্যাঁ, কিন্তু ভেবো না তুলি, কাজ মিটলে ও ঠিক ফিরে আসবে। আর যদি না মেটে, আসলে কি হবে আমরা কেউ জানি না। সত্যি আমাদের কিছু করার নেই। ভাগ্যের কাছে আমরা বড় অসহায়।
কে কে ওখানে? আমি। রোহিত রায়চৌধুরী। রোহিত? কে কে রোহিত? এখানে কি করে? এর আগে আমি অনেকবার আপনার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করার চেষ্টা করেছি, অনেক স্লিপও পাঠিয়ে। মানে দেখা করতে চাইনি কারণ আমার সময় ছিল না, তাই বাধ্য হয়ে আপনার ঘুমের সময়টা একটু নষ্ট করলাম। প্লিজ ডোন্ট মাইন্ড। এসবের মানে কি? হ্যাঁ, চিৎকার করবেন না, একটু ধৈর্য ধরুন। রাম সিং, শিব পূজন, রাম সিং, শিব পূজন, রাম সিং। চিৎকার করে বোধহয় কিছু লাভ নেই মিস্টার মিত্র, কারণ আমার মনে হয় 7-8 ঘন্টার আগে ওদের ঘুম ভাঙবে না। এই তুমি আমাকে আমাকে কিন্তু চেনো না। আমি চিনি, আপনাকে খুব ভালো মতো চিনি। আমি চাইলে দাঁড়ান, ওদিকে গিয়ে বোধহয় কোনো লাভ হবে না মিস্টার মিত্র, কারণ যেটার খোঁজে, যেটার সন্ধানে আপনি ওখানে যাচ্ছিলেন সেটা কিন্তু আমার কাছে। কি চাও তুমি? কিন্তু আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া এক কথায় আমার পক্ষে খুবই মুশকিল। ইনফ্যাক্ট আমার নিজের প্রয়োজনে আমি আপনার কাছে কিন্তু আসিনি। তবে আমার মায়ের আছে কয়েকটা প্রশ্নের উত্তর। তুমি কি বলছো? তোমার কথাবার্তা আমি কিছুই বুঝতে পারছি না। পারবেন, নিশ্চয়ই পারবেন। বসুন বসুন। আপনি আজ থেকে 25 বছর পিছিয়ে যান। রানীগঞ্জ কলিয়ারির মাফিয়া ডন শুভঙ্কর মিত্র তখন কলেজ স্টুডেন্ট, সঙ্গে তার আরো 2 জন বন্ধু, বিজন রায়চৌধুরী আর আর্যদীপ রায়। আমি চিনি না, আমি সত্যি বলছি, এদের কাউকে চিনি না। আমি চেনেন না? আচ্ছা মিস্টার মিত্র, আপনি সোমা রায়চৌধুরীকেও চেনেন? কে সোমা? সোমা, আর্যদীপ, শুভঙ্কর, বিজনের প্রথম ফ্রেন্ড, যে ওই 3 জনকে ভরসা করত, বিশ্বাস করত, আর তারাই কিন্তু। তুমি মানে মানে বলুন মিস্টার মিত্র, লুকোনো সব কথা বলার সময় বোধহয় এসে গেছে। এবার ঠিক করে বলুন তো, সেদিন কি ঘটেছিল? মানে আমরা চাইনি। সত্যি বিশ্বাস করো, আমাকে বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমরা চাইনি। সেদিন হঠাৎই ঘটে গিয়েছিল ঘটনাটা।
আচ্ছা মিস্টার শুভঙ্কর মিত্র, আচ্ছা আপনার কি সত্যি সত্যি মনে হয় যে এরকম একটা ঘটনা হঠাৎ করে ঘটতে পারে? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি, এটা এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা নিছকই একটা অ্যাক্সিডেন্ট। নিছকই একটা অ্যাক্সিডেন্ট, যার ফলে একজন মানুষের গোটা জীবনটাই পাল্টে গেল। তার চোখের সামনে প্রত্যেকটা মানুষের মুখগুলো হঠাৎ করে বদলে গেল, আর 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 সেই মানুষটা প্রতিদিন প্রতি মুহূর্ত মরতে মরতে বেঁচে থাকতো শুধু একটাই আশা নিয়ে। কি? শাস্তি তার অপরাধীদের। এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে? আপনার কি ভাবতে খুব কষ্ট হচ্ছে মিস্টার মিত্র? আশ্চর্য, এসব কথা আমাকে শোনানো মানে কি? এসব কথা তো আপনাকেই শুনতে হবে মিস্টার শুভঙ্কর মিত্র। কেন? চিৎকার করবেন না, চিৎকার করে কোনো লাভ হবে না। আচ্ছা আপনার মনে পড়ছে সেদিন সেই মেয়েটির অসহায়তার কথা? আজ কিন্তু আপনি অসহায়, হাজার চিৎকার করলেও আপনাকে সাহায্য করতে কেউ এগিয়ে আসবে না। যেমন সেই দিন সেই মেয়েটিকে সাহায্য করতে কেউ এগিয়ে আসেনি। এই এই ছোকরা, তুমি জানো না তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? এই শুভঙ্কর মিত্রের পারমিশন ছাড়া এই রানীগঞ্জ কলিয়ারি অঞ্চলে একটা পাতা নড়ে না। আত্মবিশ্বাস থাকা ভালো মিস্টার মিত্র, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস বোধহয় ভালো না। সবকিছু যেমন একটা শুরু আছে, তেমনি সব কিছুরই একটা শেষও থাকে। তুমি তুমি কি আমাকে হুমকি দিচ্ছ না? কি হুমকি দিচ্ছ? যদি মনে করেন তাহলে হয়তো তাই দিচ্ছি। তোমার এত বড় সাহস! জোরটা সবসময় দৈহিক হয় না মিস্টার মিত্র, জোরটা এইখানকার, অর্থাৎ মনের। এরপর কিন্তু এখানে থাকলে তুমি নিজেই বিপদে পড়বে। আচ্ছা, এই কলিয়ারি অঞ্চলের নিয়ম কানুন তুমি কি করে বুঝবে হে শহুরে ছোকরা? তা তো বটেই, আমি আর কি করে বুঝবো বলুন? তাই বলছি, বাঁচতে চাইলে ভাগো। হ্যাঁ, তুমি যদি কিছু টাকা পয়সা চাও তাহলে আমি তোমাকে সঙ্গে করে দিয়ে দিতে পারি। একটু পর থেকে কিন্তু আমার সিকিউরিটির এখানে গিজগিজ করবে। দাম কত টাকা দেবেন? কত চাও তুমি? দেখো, তোমাদের প্রবলেমটা আমি বুঝি। তোমাদের এই জেনারেশনটা না একটা ইনসিকিউরিটিতে ভুগছে। চাকরি বাকরি কাজকর্ম কোনো কিছু ঠিক নেই। অবশ্য তোমাদের কি দোষ? দোষ তো আমাদের। আমাদেরই উচিত তোমাদের জন্য কোনো কাজের ব্যবস্থা করে দেয়। আমি তোমাদের ভীষণ অ্যাপ্রিসিয়েট করি। তোমাদের মতো ইয়াং এনার্জেটিক ছেলেমেয়েরা যদি এগিয়ে আসে তাহলে তো দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে, আরও অনেক অনেক বেশি সমৃদ্ধ হবে। বাহ, আপনি কত কিছু ভাবেন। হ্যাঁ, আসলে কি জানো, মানে আমরা তো মানুষ, দেবতা তো নই, ভুল তো মানুষই করে। কিন্তু মিস্টার মিত্র, এমন কিছু কিছু অন্যায় আছে যার কিন্তু কোনো ক্ষমা হয় না। হ্যাঁ জানি, সেই জন্যই তো আমি প্রায়শ্চিত্ত করতে চাই। আসলে দেখো, ব্যবসা তো অনেক করলাম, এবার একটু দেশের কথা ভাবা দরকার। আচ্ছা, তুমি নিশ্চয়ই জানো যে আমি ধুবলিগড়ে অনাথ বিধবা মেয়েদের একটা আশ্রম করে দিয়েছি। দেখো দেখো, ভালো কাজ করতে গেলে তো অনেক বাধা, অনেক বদনাম। জানি তো। এই তো আমি কদিন আগে একটা হাসপাতাল করে দিলাম, কই সে কথা তো লোকে বলছে না। ঠিক
আমি এটাও শুনেছি মিস্টার মিত্র, আপনি নাকি একটা এনজিও সংস্থা খুলেছেন, আপনি সেখানে ফরেন গ্রান্টও পান, আর এই হসপিটালে ছিটেফোঁটা দিয়ে বাদবাকিটা আপনার সুইস অ্যাকাউন্টে জমা পড়ে। আপনি ব্যবসাটা কিন্তু মন্দ ফাঁদে নেই মিস্টার মিত্র। এ নাও আলমারির চাবি, মানে তোমার যা খুশি তুমি নিয়ে নাও। আলমারির চাবি? আমার প্রাণ চায়, আমি চাই নেব তো। আমার যা খুশি আমি নিয়ে নেব। না মানে আমার যা প্রাণ চায় আমি তাই নিয়ে নেব তো। মা, মা আমি পেরেছি, মা আমি পেরেছি। তোমার অপমানের শোধ তুলতে আমি পেরেছি। অপরাধীদের আমি শাস্তি দিয়েছি। মা মা আমি আসছি, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার কাছে আসছি। মা রোহিত, আমার ঝরা পাতা, আমি জানতাম তুমি ঠিক পারবে। কি করব বলো, তুমি ছাড়া আমার আর কে আছে? কার কাছেই গিয়ে আমি দাঁড়াতাম? আমার আর কোনো উপায় ছিল না ঝরা পাতা। তবে আরেকটা শেষ কাজ আমার বাকি আছে। এই খেলা যখন আমি শুরু করেছি, তখন শেষটা আমিই করব। বহুদিনের স্বপ্ন আজকে সার্থক হয়ে গেছে। যা বলেছিস, আমাদের বহুদিন ধরে ছুটিয়ে বেড়াচ্ছিল। হ্যাঁ, বহুত প্রভাব হয়েছিল, আজ একদম দিয়েছি ভালোভাবে। কতদিন ধরে ঘোল খাওয়াচ্ছিল বলতো? কিন্তু আর্য, হ্যাঁ আমার না সারা একটা ভয় লাগছে, বুঝলি? কি বলতো? ব্যাপারটা যদি ডিক্লিয়ার করে দেয়, জানাজানি হয়ে গেলে কিন্তু একদম ব্লান্ডার হয়ে যাবে। হ্যাঁ, এটা তো তুই বলিসনি। কি করা যায়? আরে ভাব না। এই হ্যাঁ, খতম করে দিই, চল। খতম? তাছাড়া তো উপায়ও নেই। কি করি? এই ওড়নাটা আছে না, ওড়নাটা? হ্যাঁ, ওটা নিয়ে ফাঁস দিয়ে দেবো। ওটা ঠিক আছে? বিজন, বিজন, তুইও তো আমার বন্ধু। তুই অন্তত আমাকে বাঁচা বিজন। ওদের হাত থেকে আমাকে বাঁচা। আমি তোকে ভালোবাসি বিজন। বল, তুই আমাকে ভালোবাসিস না? চল বিজন, চল আমরা এখান থেকে চলে যাই। চল বিজন।
আমি তো তোদের বন্ধু ছিলাম বিজন, তা সত্ত্বেও তোরা আমাকে সোমা তুই কেন এরকম করলি? কেন করলি বল? আসলে ওরা পাগল হয়ে। তুই কি সেই সময় পাগল হয়ে গিয়েছিলি বিজন? তুই তো জানিস চিরকাল আমি একটু উইক। তার মানে তুইও? তুই আমাকে ক্ষমা কর সোমা। বিজন, বিজন ওরা এখানে এসে পড়লে আমাকে খুন করবে বিজন, আমার সাথে তোকেও মেরে ফেলবে। তার থেকে চল, সময় থাকতে আমরা এখান থেকে পালিয়ে যাই, চল। কিন্তু সোমা আমি। হ্যাঁ, তুই তো তোর দায় এড়াতে পারিস না। না, কি করে তুই তোর দায় এড়াবি? তোর পাপের জন্য একটু প্রায়শ্চিত্ত তুই কর। চল বিজন। বিজন, বিজন তুই কি ভাবছিস বিজন? দেরি হয়ে যাবে, ওরা আসার আগে চল আমরা এখান থেকে চলে যাওয়ার সময় নেই। সোমা আমি ভাবছি ওরা যদি এসে পড়ে আমরা কিন্তু আর বাঁচবো না। বিজন, বিজন তুই যদি আমাকে একটু ভালোবাসিস, সোমা আমার এই অবস্থার জন্য তোর যদি একটু দয়া হয়, তাহলে প্লিজ চল, প্লিজ এখান থেকে আমাকে নিয়ে চল, আমাকে বাঁচাবি। চল চল তুমি। হ্যাঁ বল। আজকে পেপারটা তোর এখানে আছে? না তো রে, আমার এখানে কোনো পেপার নেই। আচ্ছা ঠিক আছে। তুই শোন, একটু বস। কি ব্যাপার বলতো? তুই একটু বস। বাহ, খুব সুন্দর তো। রোহিত দিয়েছে বুঝি? পুরোটা ঠিক না হলেও খানিকটা ঠিক ধরেছিস। এটা আমাকে রোহিতের মা দিয়েছেন। কাল রাতে যখন গেলাম তখনই হঠাৎ বললেন এটা নাকি উনি আর বৌমার জন্য রেখেছিলেন, তাই। তা বেশ। হ্যাঁ রে, রোহিত জানে? না, ও তো কোনো যোগাযোগই করছে না। ও কবে আসবে বলতো? কি জানি, আমার না খুব চিন্তা হচ্ছে জানিস দাদা। খালি মনে হচ্ছে হ্যালো, হ্যাঁ হ্যাঁ ধরুন দিচ্ছি। এনে তোর ফোন। হ্যালো। তোমার কথা খুব মনে পড়ছিল, তাই ভাবলাম তোমাকে ফোন করি। তোমাকে যদি কটা কথা বলি, তুমি কি কিছু মনে করবে? না না, আপনি বলুন না। আসলে আমি খুব ভালো নেই। নিজের সঙ্গে লড়াই করতে করতে আজ আমি ক্লান্ত হয়ে গেছি। তাই তোমাকে কয়েকটা কথা বলে একটু হালকা হতে চাই। আপনি আমাকে নিশ্চিন্তে বলতে পারেন। জানি তুমি, রোহিত, তোমরা আমার বড় কাছের, বড় আপনজন। অনেক কিছু তো করতে পারতাম জানো, কিন্তু পারিনি। রোহিত ফিরে এলে তুমি রোহিতকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যাও, অনেক দূরে কোথাও। এসব কি বলছেন মা আপনি? আমি ঠিকই বলছি, এখন বুঝবে না, কিছুদিন যাক তখন বুঝতে পারবে। সে তো আমরা জানি। তাহলে কথা দাও, রোহিতকে তুমি দেখবে। আমি আর কদিন বলো? কি হয়েছে আপনার? আপনি কি অসুস্থ মা? না তুলি, আমি কোনোদিনই সুস্থ ছিলাম না। আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। কেন? আরে বাবা, আমি তো ভালো আছি। তুমি বরং পারলে বিকেলে একবার এসো, তোমাকে আমার কয়েকটা জিনিস দেবার আছে। কেমন? ঠিক আছে মা, আমি আসবো। রাখি আমি। ওকে। দেখো, তুমি তো মাছ ভীষণ ভালোবাসো। হ্যাঁ রোহিত, তুমি এখানে কি করছো? যাও ঘরে যাও, যাও গিয়ে পড়তে বসো। সোমা, ছেলেকেও তুমি আমার থেকে দূরে সরিয়ে দিতে চাইছো? এত এত নিষ্ঠুর তুমি? কি বললে? তোমার ছেলে? কে বললো? তোমাদের তিনজনের কার পাপ পেটে ধরেছি নিজেই তো জানি না। তোমার একটা অভিশাপ। সোমা, আমি ওকে পিতৃ পরিচয় দিয়েছি, ও আমার ছেলে। প্লিজ প্লিজ
প্লিজ তুমি তোমার অতীত ভুলে যাও, দোহাই তোমার। কি করে ভুলবো বিজন, কি করে ভুলবো আমি? কোনো মেয়ে পারে তার জীবনের এরকম একটা ঘটনা ভুলে যেতে? তোমার সঙ্গে কথা বলতে আমার ঘেন্না করে, আমি তোমাকে ঘেন্না করি বিজন। কিন্তু রোহিত তো কোনো অন্যায় করেনি, তাহলে কেন কেন একটা বাচ্চা ছেলে জীবন নিয়ে তুমি এরকম ছিনিমিনি খেলছো? একদিন দেখবে এই পরিবেশে থাকতে থাকতে একদিন ও কি হবে? কি হবে আমার রোহিত? খুনি, গুন্ডা, বদমাইশ, তাই তো? হোক, তবু তোমাদের মতো রেপিস্ট তো হবে না। তুমি মরবে বিজন, আমি তোমাকে বলে দিলাম, তোমার নিয়তি একদিন তোমাকে মেরে ফেলবে। আর অন্য দুজনের জন্য অস্ত্র আমি নিজের হাতে তৈরি করব, ধীরে ধীরে, একেবারে নিজের মতন করে। তুমি দেখে নিও। আমার ছড়া পাতা। তোমার সামনে দাঁড়াবার সাহস আমার নেই। আমি চলে যাচ্ছি দূরে, বহু দূরে। তোমার জীবনের সবচেয়ে দামি সময়টাই আমি কেড়ে নিলাম। কি করব বলো? আমি যে বড় অসহায়, নিরুপায়। এই পোড়া দেশে সব মেয়ে কম বেশি নিরুপায়, যাদের অর্থনৈতিক স্বাধীনতা নেই, সামাজিক সম্মান নেই, যারা যথেষ্ট শক্ত হাতে নিজেদের সুখ ছিনিয়ে নিতে পারে না সমাজের কাছ থেকে, সংসারের কাছ থেকে, তারা প্রায় অন্যকে দুঃখ দিতে বাধ্য হয়। সেই দুঃখ দেওয়ার মধ্যে নিজের দুঃখ যে কতখানি তা সেই মেয়েরাই জানে। রোহিত, তোমার পরিচয়। সেই বিজন রায়চৌধুরীর মৃত্যু আমারই জন্য হয়েছে, তার জন্য আমি দায়ী। আমি জানি মা, আমি জানি। বাবা তার ডায়েরিতে সমস্ত অপরাধের কথা লিখে গেছে, আমি জানি। শুভঙ্কর ও আর্যদীপের মৃত্যুর কারণ আমি জানি। তুমি যা করেছো জেনে বুঝেই করেছো। তুমি যেমন আত্মজ, বড় শক্ত সময় এসে পড়েছে ঝরা পাতা। আমার তো সময় শেষ, কিন্তু তোমাদের আরো অনেক অনেক দূর পথ যেতে হবে। পারলে আমাকে ক্ষমা করো। আর মনে রেখো, ঐশ্বর্য হলো চরিত্র, যুদ্ধ হলো নিজের সঙ্গে, জয় হলো নিজেকে জয়, অনেক অনেক ভালোবাসা। ইতি, তোমার হ্যালো, পুলিশ স্টেশন। আমি রোহিত রায়চৌধুরী বলছি। শুনুন, আমি একটা কনফেশন করতে চাই। গত কয়েকদিনের মধ্যে আমি দুটো মার্ডার করেছি। হ্যাঁ, আমি যা বলছি সবটাই সত্যি। আমি সারেন্ডার করতে চাই। আপনারা প্লিজ আসুন। আমার অ্যাড্রেস হচ্ছে 23/2 মুর অ্যাভিনিউ। এসব কি রোহিত? কি বলছো তুমি রোহিত? আমি কিছু বুঝতে পারছি না রোহিত। জানো তুলি,
একটু আগে আমি যখন বাড়ি এলাম না, বাড়ি এসে দেখলাম আমার আমার মা নেই, জানো। আমার দুঃখিনী মাটা আমাকে ছেড়ে চলে গেল। আমি 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 একটু আগে ওই পুলিশ স্টেশনে ফোন করে বললাম আমি আমি অন্যায় করেছি, ওরা এক্ষুনি আসবে তুলি, তুমি এখান থেকে পালিয়ে যাও, আর পারলে আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিও। কি বলছো তুমি? আমি 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 কিছু বুঝে উঠতে পারছি না রোহিত। তুলি, মা কিরম করছে? এসো তো আমার সঙ্গে। রোহিত, এখনো সময় আছে, ডাক্তার ডাকো। নার্সিং হোমে ফোন করো রোহিত। হ্যালো, নার্সিং হোম। কন্ডিশন খুবই সিরিয়াস, 72 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না। তবে পেশেন্টের যা অবস্থা তাতে মনে হয় না। আপনি রোহিত রায় চৌধুরী? হ্যাঁ। You are under arrest. শোনো ঝরাপাতা, জীবন বড় কঠিন, বড় জটিল। জীবন হলো একটা আগুনের রিং, কিন্তু তবুও তো থেমে থাকলে চলবে না। আমাদের চলতে হবে, চলতেই হবে। সাহস তোমার নিজের কাছে। মানুষ তার নিজের ক্ষমতা কতখানি তাই জানে না, তাই একটু একটু করে পেছোতে পেছোতে দেওয়ালে পিঠ থেকে না গেলে মানুষ ঘুরে দাঁড়াতেও ভুলে যায়। মা শোনো, প্রতিপক্ষ যতই ক্ষমতাশালী হোক না কেন, নিজেকে কখনো দুর্বল ভাববে না। আমরা এই যে বেঁচে আছি, এই বেঁচে থাকাটাও একটা লড়াই। প্রতি মুহূর্তে প্রতিনিয়ত সেই লড়াইটা আমাদেরকে চালিয়ে যেতেই হয়। মা, তুমি আমার উপর ভরসা রাখতে পারো। আমি কখনো জীবনকে আমার পিঠ দেখাবো না। জীবন থেকে আমি কোনোদিনও মুখ ফিরিয়ে নেব না। আমি তোমায় কথা দিলাম। যদি কখনো তোমার জীবনে সেরকম কঠিন সময় আসে, তখন তার জন্য তোমার ঝরা পাতা প্রস্তুত আছে।
প্রায় 3 মাস চেষ্টা করে আপনি বিপদটা কাটিয়ে উঠতে পেরেছেন। মনে হয় মাসখানেকের মধ্যে আপনি সুস্থ হয়ে উঠবেন। আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করছে এবং দুজন ব্যক্তির খুনের শাস্তিস্বরূপ ভারতীয় দণ্ডবিধির 352 নম্বর ধারায় আসামি শ্রীযুক্ত রোহিত রায়চৌধুরীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। কেন কেন আপনি আমাকে ভালো করে তুললেন ডাক্তারবাবু? হ্যাঁ, আমি তো ভালো হতে চাই না। কেন ভালো করে তুললেন আমাকে? একজন ডাক্তার হিসেবে যা করা উচিত আমি তাই করেছি, বেশি কিছু না। কিন্তু ওনারা যা আপনার জন্য করেছেন তার তুলনা হয় না। সত্যি ওনারা যদি আজ আপনার পাশাপাশি না থাকতেন তাহলে হয়তো এত তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে উঠতে পারতেন না। সমাদেবী, রেস্ট নিন, আমি আসছি। মা, কেন কেন তোমরা আমাকে বাঁচিয়ে রাখলে বলতে পারো? আমি তো বাঁচতে চাইনি তুলি। কেন বাঁচিয়ে রাখলে আমাকে বলো। মা, আপনি তো জীবনের কথা বলতেন, অথচ আজ আপনি যদি... আমি ক্লান্ত তুলি। জীবনের সঙ্গে লড়াই করতে করতে আজ আমি পরিশ্রান্ত। আমি কোন মুখে ওর সামনে গিয়ে দাঁড়াবো বলতে পারো? আমি তো সারা জীবন ধরে শুধু ওকে ব্যবহার করেছি। কোন লজ্জায় বেঁচে থাকবো বলো তুমি? এভাবে ভাববেন না মা, যা হওয়ার তা হয়। আমরা কি করতে পারি বলুন? আমি জানি তুলি, ভাগ্যের কাছে আমরা বড় দুর্বল। আর সেই ভাগ্যকে আমরা নিজের হাতে তৈরি করি। মানুষ পরিস্থিতির শিকার। পরিস্থিতি মানুষ নিজের হাতেই তৈরি করে। জানো তুলি, আমি ওকে কত কথা বলতাম, কত কথা। কিন্তু আজও কত দূরে, অনেক দূরে, আমার ধরা ছোঁয়ার বাইরে। আমি চাইলেও ওকে ছুঁতে পারবো না। আর ওকে এতটা দূরে আমি নিজের হাতে ঠেলে সরিয়ে দিয়েছি। সে শুধু আমার ছড়া পাতা, শুধু আমার। সমাজ সভ্যতার চাপে তৈরি শালীনতার মুখোশ পরে থাকলেও মানুষ আসলে পশুই। তাই পাশবিক প্রবৃত্তিগুলোই মানুষের স্বাভাবিক ধর্ম। কিন্তু কেন মা, মানুষ কেন এমন হয়? মানুষই তো এমন হবে ঝাড়াপাতা, কারণ মানুষ অত্যন্ত স্বার্থপর, নির্লজ্জ, নির্মম। জানো, মানুষ নিজের চোখ খোলা রেখে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা দেখতে ভয় পায়। সত্যি কি তাই? সাদা কালো, ভালো মন্দ এসব মিলিয়ে তো মানুষ। শুধু ভালো কিংবা শুধু খারাপ কি মানুষ হতে পারে? জীবন বড় কঠিন, বড় জটিল ঝাড়াপাতা। এখানে ভালো মন্দ সবটা এতটাই আপেক্ষিক যে মানুষ দিশা হারিয়ে ফেলে। তাহলে মা, এই দোষটা কার? তার নিজের। কারণ ভুলের দায় এড়িয়ে পালিয়ে যাওয়াটা তো কোনো কাজের কথা নয়। ভুলটাকে কখনো আড়াল করে রেখো না, বরঞ্চ নিজের এই ছোট ছোট ভুলগুলো থেকে নিজের শিক্ষা নাও আর একটু একটু করে এগিয়ে যাও যেটা ঠিক তার দিকে। নিজেকে সেইভাবে তৈরি করো।
জীবনের প্রতিটা মুহূর্ত তোমাকে নতুন নতুন শিক্ষা দেবে। হয়তো কখনো মনে হতে পারে যে আমি ভুল, সেটা আমি অস্বীকার করছি না, কিন্তু আবেগ, আবেগ, হ্যাঁ আবেগ, এগুলোই এক একটা ধাক্কা, আর এভাবেই ক্রমশ বড় ধাক্কাটা আসবে। কিন্তু মা, তোমার ঝরা পাতা সেই ধাক্কা সামলাতে পারবে তো? কেন পারবে না? মনে রেখো ঝরা পাতা, একটা পাথরকে আঘাত করলেও সে পাল্টা আঘাত হানে। প্রতিবাদী মানুষই হলো খাঁটি মানুষ। কিন্তু কোনো কিন্তু নয়। প্রথমে নিছক প্রতিবাদের জন্য প্রতিবাদ, আর তারপর কারণ খুঁজে নিয়ে রাখতে পারে, আর সেটা তুমি ভুলবে না। একমাত্র আপনিই পারেন মা ওকে ফেরাতে। ও আপনার কথা নিশ্চয়ই শুনবে। তোমরা তো ওকে বলেছ মাসি পিটিশনে সই করার কথা? হ্যাঁ মা, বলেছি। রাজি হচ্ছে না তাই তো? জানতাম জানতাম ও রাজি হবে না। আসলে কি জানো, ও এমনভাবে বড় হয়ে উঠেছে কারুর কাছে কোনোদিন মাথা নোয়ায়নি। এই অনুরোধে রাজি না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমি জানি আমাদের সকলের উচিত ওর সাথে কথা বলা, ওকে বোঝানো। আমরা যদি সবাই মিলে ওকে বুঝিয়ে বলতে পারি যে এই মাসি পিটিশনে সই করলে আমরা ব্যাপারটা নিয়ে অনেক দূর লড়াই করতে পারবো, এমনকি সুপ্রিম কোর্টে পর্যন্ত যাওয়া যেতে পারে। আমার বিশ্বাস ওর শাস্তি লাঘবের আর্জি নিশ্চয়ই মেনে নেওয়া হবে। আমার দাদা উকিল, ও চেষ্টা করবে, কিন্তু ওর সইটা তো দরকার। ও যে কিছুতেই রাজি হচ্ছে না তাতে। তুমি ব্যবস্থা করো, আমি যাব। আমি নিজে গিয়ে ওর সাথে কথা বলবো, দেখা করে সব কিছু বুঝিয়ে বলবো। তুমি ব্যবস্থা করো। আসি মা। এসো। রোহিত বাবু, আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছেন। আমি কারোর সঙ্গে দেখা করতে চাই না। দেখা তাহলে করবে না? না। এত কষ্ট করে একজন অসুস্থ মানুষ এসেছেন। অসুস্থ? কে? একজন ভদ্র মহিলা, সোমাদেবী। কে হন উনি আপনার? মা। মা, মা তুমি কেমন আছো মা? আছি। জানো মা, আমি আমি পেরেছি। তোমার অপমানের প্রতিশোধ আমি নিতে পেরেছি মা। মা, আমি তোমার সন্তান, এটা আমার একমাত্র পরিচয়। এছাড়া অন্য কোনো পরিচয় আমার কোনো প্রয়োজন নেই মা। তুই আমার সব কথা রেখেছিস। আর একটা শেষ অনুরোধ। বলো। নিজেকে এভাবে তিলে তিলে শেষ করে দিস না।
মার্সি পিটিশনে সই কর। বলছো কি মা? আমি ঠিকই বলছি। কেন মা? আমি তো কোনো অন্যায় করিনি, আমি কেন ক্ষমা চাইতে যাব? এই সমাজে এই সময়ে ন্যায় অন্যায়ের হিসেবটা বড় গোলমেলে ঝরা পাতা। এখানে আবেগ, অনুভূতি, সত্য, মিথ্যে এর চাইতেও ওই মোটা বইগুলোর মধ্যে কালো হরফে লেখাগুলোর আইনি মূল্য অনেক অনেক বেশি মূল্যবান। তাহলেও আমাদের লড়াই করে যেতেই হবে। আমাদেরকে আমাদের মতন করেই বাঁচতে হবে। এই সত্য মিথ্যার খেলাটা ততক্ষণ খেলে যেতে হবে যতক্ষণ না তুমি এই খেলাটায় জিততে পারো। কিন্তু আর কোনো কিন্তু নয় ঝরা পাতা। তোমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে আর অনেকগুলো জীবন। তুমি তাদের অস্বীকার করতে পারো না। ঠিক আছে, আমি সই করব। ভালো থাকিস। তোমাকে ওরা আটকে রাখতে পারবে না রোহিত। আমি সব জানি, সব শুনেছি। সত্যের জয় হবে, হবেই। মার্সি পিটিশনের ভিত্তিতে আদালত পুনর্বিচার করিয়া আসামি রোহিত রায়চৌধুরীর শাস্তি লাঘব করিল।